সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। একটা চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে কথা বলতে চাচ্ছি, সে বিষয়টা হচ্ছে আমাদের তরুণ উপদেষ্টা ঘোষণা করেছেন যে বিএনসিসির মাধ্যমে বাংলাদেশে নাকি 40,000 তরুণকে সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এ কারণে যে এই বিএনসিসির মাধ্যমে বা বিভিন্ন যুব সমাজকে অস্ত্রের প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তা কেন আসলো। 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে যুদ্ধ অবস্থার একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের তরুণ উপদেষ্টারা কিন্তু বিভিন্ন সময় ঘোষণা দিয়েছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। তার মানে তাদের হাতে অস্ত্র ছিল এবং তাদের হাতে অস্ত্র আছে। আমরা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার বিমানবন্দরে কিন্তু AK-47 রাইফেল সহ ধরা খেতে দেখেছি এবং তিনি অস্ত্র রাখেন, সাথে সাথে উনি যে অস্ত্র চালাতে পারেন সে বিষয়টা কিন্তু আমাদের কাছে স্পষ্ট। নাহিদ ইসলামও কিন্তু বলেছে তাদের 5 আগস্টে যদি জয় না, শেখ হাসিনা যদি চলে না যেত তাহলে তাদের যুদ্ধের প্রস্তুতি ছিল। প্রশ্ন হচ্ছে এখনো প্রস্তুতি কেন থাকতে হবে? বাংলাদেশে এমন কি ঘটনা ঘটেছে যে বহিঃশত্রুর সাথে আমরা যুদ্ধ করতে পারি, কিন্তু আমাদের অন্তদ্বন্দ্বীয় বা আন্তদেশীয় যুদ্ধ কেন প্রয়োজন হয়? গৃহযুদ্ধ কেন করতে হবে? কেন আমাদের বাংলাদেশে শুধুমাত্র মতবাদ ভিন্নের জন্য বা মতভেদ ভিন্ন থাকার কারণে একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে? এই মেন্টালিটি এই তরুণদের ভিতরে কেন আসলো এবং কেন তাদেরকে আজকে এই সিভিলিয়ানদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রয়োজনীয়তা আসবে? কি হচ্ছে বাংলাদেশে? আমরা একটু আগে ঘটনাটা শুনি, এরপর আমরা বিশ্লেষণে যাব যে আসলে ঘটনাটা কি বা কিভাবে সে প্রশিক্ষণ দিতে চাচ্ছে। গণভবন দেখেন, এই নিউজটাতে যে বিষয়টাতে প্রথম তুলে নিয়ে আসে যে সন্দেহটা, আমরা জানি যে 5 আগস্ট সময় গণভবন হতে শুরু করে পুলিশের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন কয়েক হাজার অস্ত্র কিন্তু লুট হয়েছে এবং আমরা যদি একদম ক্লিয়ার ভাবে বলতে পারি এবং পরিষ্কার ভাবে বলতে পারি যে এই অস্ত্রগুলো কিন্তু সেই জঙ্গিরাই কিন্তু নিয়েছে। 5 আগস্টের পরে সমস্ত জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, পুলিশকে পিটিয়ে মারা হয়েছে এবং আপনি জানেন যে 3200-র বেশি পুলিশকে হত্যা করা হয়েছে, থানা লুট করা হয়েছে, 450টার মতো থানাকে লুট করা হয়েছে এবং এই থানা থেকে যে অত্যাধুনিক যে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলো কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে পারেনি, ম্যাক্সিমাম অংশ উদ্ধার করতে পারেনি। যেটা উদ্ধার করেছে সেটি খুবই স্বল্প পরিমাণ বা স্বেচ্ছায় কিছু লোক জমা দিয়েছে, তাদেরকে পেয়েছে। তাহলে প্রশ্নটা আসে, সেই প্রশ্নটা ধরে কিন্তু আমাদের এই পত্রিকাটা লিখেছে গণভবন ও থানার বিশাল অস্ত্রগুলো বিচিত্র ঘটনায় উঠেছে প্রশ্ন। বিএনসিসির মাধ্যমে পরিচালিত যুব প্রশিক্ষণ কর্মসূচিতে প্রথম দফায় নেওয়া 8,000 জন কাদের? নির্বাচন, নিরাপত্তা, স্বচ্ছতার প্রশ্ন নিয়ে বিশ্লেষণী প্রতিবেদন। সাম্প্রতিক সময় গণভবন ও বিভিন্ন থানা থেকে লুট হওয়া ভারী অস্ত্র সরবরাহ সংক্রান্ত তথ্য আলোচনার প্রেক্ষিতে রাষ্ট্রীয় বা আধা রাষ্ট্রীয় কোনো বাহিনীর যুব প্রশিক্ষণের নাম নিয়েছে। বক্তব্যগুলো অনুযায়ী বিএনসিসি নামে একটি কর্মসূচির আওতায় 40,000 তরুণকে প্রশিক্ষণ নেওয়া হবে। প্রথম ধাপে পাঠানো হচ্ছে প্রায় 8,000 জন। এই উদ্যোগের ঘোষণা দেশের সাইবার অবধি এবং সামাজিক রাজনৈতিক আলোচনায় দ্রুত সাড়া ফেলেছে। কেন উদ্বেগ, সতর্ক হওয়া প্রয়োজন সেটা সম্পর্কে বলেছে। এক, বাছাই উপস্থিতি বা অস্বচ্ছতা। প্রশিক্ষণে বাছাই কিরূপ হয়েছে, কোনো মানদণ্ড আছে কিনা, কোনো কমিটি, রাজনৈতিক পরিচয়, জাতীয় পরিচয়, কোনো নিরাপত্তা যাচাই হয়েছে কিনা, এসব প্রশ্ন অনেকে করেছেন। সরকারি পরিষ্কার ব্যাখ্যা না থাকা সন্দেহ আছে। দেখেন, কেন যে এদেরকে প্রশিক্ষণ দিবেন, সরকারের কাছে কিন্তু এইটার ক্লিয়ার বা স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই, সে কথাটাই কিন্তু এখানে তুলে নিয়েছেন। প্রশিক্ষণের উদ্দেশ্য এবং বিশৃঙ্খলা। নাগরিক প্রস্তুতি, বৈধ সিভিলিয়ান প্রতিরক্ষা প্রশিক্ষণ হতে পারে, কিন্তু যদি একটি চ্যানেলে অস্ত্র চালনা, কমান্ডো কৌশল বা সংগঠিত অপারেশনের প্রশিক্ষণ দেওয়া হয় তবে বেশি জটিল এবং বিপজ্জনক হবে। তার মানে আপনি যদি এই সিভিলিয়ানদের অস্ত্র পরিচালনার সাথে কমান্ডো কৌশল এবং সংগঠিত অপারেশন করার মতো একটা প্রশিক্ষণ দিয়ে থাকেন, তার মানে আপনার কোনো ভবিষ্যৎ উদ্দেশ্য আছে যুদ্ধ পরিস্থিতি বা কারোর সাথে যুদ্ধ করার মতো বা গেরিলা যুদ্ধ করার মতো, যাতে একটা পক্ষকে আপনি দমন করতে পারেন বা তার উপরে আপনি যুদ্ধ জয় করতে পারেন। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে কোনো পরিস্থিতি আছে কিনা সেটা আমরা, যে দেশের রাজনৈতিক অস্থিরতা, অসহিঞ্চুতা এবং ভুয়া খবরের মধ্যে এ ধরনের প্রশিক্ষণ গণতান্ত্রিক বিবাদকে প্রজ্বলিত করতে পারে, জনগণের আস্থা বিস্তারের বদলে বিভাজনের সৃষ্টির আশঙ্কা রয়েছে। অস্ত্র ও লজিস্টিক ফ্যাসিলিটি। গণভবন ও থানায় অস্ত্র নিহিত ঘটনার পরপরই বড় মাত্রার যুব শক্তিকে প্রশিক্ষণের জন্য তোলা হলে এর সম্ভাব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ নিয়ে ওঠা প্রশ্নটা স্বাভাবিক। দেখেন, মানে একদম পুলিশ বাহিনীকে তো শেষ, এবং সম্প্রতি সেনা অফিসারদের বিরুদ্ধে যে
সিভিলিয়ান কোর্টে যে মামলা হয়েছে তার মাধ্যমে আসলে সেনাবাহিনীকেও আমি মনে করি মোটামুটি ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করানো হয়েছে, এবং মোটামুটি সেনাবাহিনীও যে ডিসেবল হয়ে যাবে, ইনস্টিটিউশন হিসেবে একদম শেষ হয়ে যাবে, সেটা কিন্তু এখন আমাদের কাছে একদম পরিষ্কার এবং জাতির কাছে ক্লিয়ার। তার মানে আপনার প্রতিরক্ষা ব্যবস্থা যেটা আছে বাংলাদেশে সেটাকে কিন্তু তারা ভেঙে ফেলে সিভিলিয়ানদের মাধ্যমে এভাবে একটা সামরিক প্রশিক্ষণ তৈরি করা মানে হচ্ছে একটা জঙ্গি বাহিনী তৈরি করা, যোদ্ধা বাহিনী তৈরি করা যারা যুদ্ধ করবে। প্রশ্ন হচ্ছে যুদ্ধটা আসলে করবো কার সাথে? আমরা এই বিশ্লেষণে আসবো, পত্রিকার অন্যান্য নিউজটা একটু আগে শুনি, তারপরে এই বিষয়গুলোতে যাব। সরকার কি বলছে এখন জানা প্রয়োজন, প্রশাসনিক বিবরণ জানতে চাওয়া উচিত, প্রশিক্ষণের মডিউল এবং কারিকুলাম কি হবে, প্রাথমিক দুর্যোগ ব্যবস্থাপনা, সিভিল ডিফেন্স নাকি অস্ত্র চালনা, যাচাই প্রক্রিয়ার পেছনে কোনো নিরাপত্তা আছে কিনা, প্রশিক্ষণের তহবিল অনুদান উৎস কোথা থেকে, ট্রেনাররা কে, তাদের যোগ্যতার স্বচ্ছ রূপ, প্রশিক্ষণের পর প্রত্যয়ন সনদ দেওয়া হবে কিনা আইনগত। আপনি দেখেন বাংলাদেশে বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে, স্কাউট রয়েছে, বিএনসিসি রয়েছে, এরা কিন্তু বিভিন্ন দুর্যোগ মুহূর্তে সাধারণ মানুষের পাশে গিয়ে কাজ করে এবং স্বেচ্ছাসেবামূলক কাজ করে। হ্যাঁ, আমাদের যুবশক্তিকে আমরা এই স্বেচ্ছাসেবী কাজগুলোতে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর কাজ করতে পারি, কিন্তু যুদ্ধ চালানো বা অস্ত্র প্রশিক্ষণ কেন? তার মানে এর ভিতরে উদ্দেশ্য কিন্তু ভিন্ন রয়েছে। সম্ভাব্য যে প্রস্তাবনাতে রয়েছে সরকারি স্বচ্ছতা, প্রশিক্ষণ কারিকুলাম তালিকা দ্রুত প্রকাশ করতে হবে, স্বাধীন নজরদারি, নিরাপত্তার সাথে প্রশিক্ষণের ক্ষেত্রে সংসদীয় কমিটি, সিভিল সোসাইটির পর্যবেক্ষণ নিতে হবে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক রাখতে হবে, কোনো প্রশিক্ষণ কোন আইনগত সীমায় হতে পারে তা স্পষ্ট করে আইন শৃঙ্খলা ব্যুরো নিশ্চিত করুক, কমিউনিটি আউটরিচ, স্থানীয় ইউনিয়ন, ওয়ার্ড এবং সিভিক লিডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে হতে পারে। শেষ কথায় ওনারা যেটা বলেছে, নাগরিক উপস্থিতি স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ ইতিবাচক উদ্যোগ হলো, যদিও তা অস্পষ্ট মানদণ্ডে লুকানো উদ্দেশ্য অস্ত্র সম্পর্কিত প্রশিক্ষণ সেশন হিসেবে চালু থাকে, তা জাতীয় নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। দেখেন সেম কথাটাই কিন্তু তুলে ধরেছে যে এই যে অস্ত্র প্রশিক্ষণ জাতীয় যদি কিছু হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের সামাজিক নিরাপত্তাকে বিঘ্নিত করবে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এই দেশকে একটা দীর্ঘদিনের একটা সশস্ত্র সংগ্রাম বা সশস্ত্র অবস্থার মধ্যে আমরা ফেলে দিব, যার ভিতরে কিন্তু এই দেশটা কিন্তু আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াবে। এবং এর মূল উদ্যোগে কিন্তু অন্যতম আমরা বলতে পারি এই যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা যে কাজটা এখন করছে, যে কাজটার মাধ্যমে এই বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে তারা নিতে চাচ্ছে, এর মাধ্যমে কিন্তু আসলে আমরা এই দেশকে চিরতরে একটা যুদ্ধ পরিস্থিতির কাছে বা নিয়ে যেতে পারি। আমরা যদি চিন্তা করি যে ভারতের সাথে যুদ্ধ করব বা ভারতের সাথে যুদ্ধ করার জন্য আমাদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া, আধুনিক যুদ্ধ কিন্তু আপনার এই সিভিলিয়ান বা এরকম ভাবে ক্ষুদ্র অস্ত্র দিয়ে কিন্তু যুদ্ধ আসলে হয় না। এবং সেই যুদ্ধে, আধুনিক যুদ্ধে কিন্তু আপনি দেখেছেন ইসরায়েল এবং যদি আপনি গাজার যে যুদ্ধ সেটাতে দেখেন, সেখানে কিন্তু হামাসের এরা কিন্তু ছোটখাটো অস্ত্র বা ছোটখাটো মিসাইল দিয়ে কিন্তু প্রতিরোধ প্রাথমিকভাবে করলো, শেষ পর্যন্ত কিন্তু ইসরায়েলের বড় বড় মিসাইলের কাছে কিন্তু তারা টিকতে পারেনি, বিমান হামলার কাছে কিন্তু টিকতে পারেনি। স্বাভাবিকভাবেই আমরা যদি মনে করি যে ভারতের সাথে আমাদের যুদ্ধ করার জন্য আমাদের রেভলিউশনারি গার্ড বা মিলিশিয়া বাহিনী তৈরি করতে হবে, আমি মনে করি এটা দীর্ঘস্থায়ীভাবে বাংলাদেশের জন্য একটা বিপদ ডেকে নিয়ে আসা, যার মাধ্যমে এই বাংলাদেশটা একদম ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়াবে এবং তার মাধ্যমে তারা আসলে দেশকে একটা খণ্ড বিখণ্ড করার যে চক্রান্ত সেটা পথে হাঁটছে, এবং এর পিছনে এই বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করার অন্যতম চক্রান্ত হচ্ছে পাকিস্তানের সাথে বঙ্গোপসাগর দখল করার জন্য মূল টার্গেট হচ্ছে আমেরিকা। তো এখন এই উপদেষ্টারা কেন তাদের কর্মীদেরকে বা যুব সমাজকে অস্ত্র প্রশিক্ষণের কথা বলছে? কারণ তারা ভীত সন্ত্রস্ত, কারণ জনগণ যেভাবে তাদের বিরুদ্ধে ক্ষেপে উঠছে, জনগণ তাদের অত্যাচার নির্যাতনে যে রুষ্ট হয়ে যাচ্ছে, যেভাবে দেয়ালে পিঠ থেকে গেছে, জনগণ যে কোনো সময় ঘুরে দাঁড়াবে এবং সময়ের পরিস্থিতিতে যে কোনো সময় যদি গণেশ উল্টে যায় তাহলে এদের কিন্তু বঙ্গোপসাগর দিয়ে পালানো ছাড়া, তার মানে বঙ্গোপসাগর মানে হচ্ছে কি সাগরের পানিতে ঝাঁপ দিয়ে ছাড়া আর কোনো পথ কিন্তু তাদের কাছে খোলা নাই, তাদের কেউ গ্রহণ করবে না। বিশ্বের কোন দেশ, ইভেন তার যে বাবার দেশ পাকিস্তান, সেই পাকিস্তানও তাদের গ্রহণ করবে বলে আমার মনে হয় না। সুতরাং তারা যেটা চেষ্টা করছে যে এই মিলিশিয়া বাহিনী বা সেনাবাহিনী যেহেতু ধ্বংস করা হচ্ছে, তারা রেভলিউশন গার্ড বাহিনী, ইরানের মতো একটা গার্ড বাহিনী তৈরি করে সেই গার্ড বাহিনীর আন্ডারে তাদের নিরাপত্তাকে নিশ্চিত করতে চাচ্ছে, বেঁচে থাকার চেষ্টা করছে, এবং তাদের বেঁচে থাকার জন্য এই দেশটাকে ধ্বংস করছে। কারণ তারা 5 আগস্টে যে অন্যায় করেছে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।
সংবিধান অনুযায়ী একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এক হচ্ছে নির্বাচিত সরকারকে উৎখাত করা, 2 নম্বর হচ্ছে সংবিধান লঙ্ঘন করে তারা সরকার গঠন করেছে এবং এই বাংলাদেশে প্রতিটা মানুষের ঘরে অশান্তি, যুদ্ধবিগ্রহ এবং হত্যা, নির্যাতন, রাহাজানি, চিন্তাই এমন কোনো অপরাধ নাই, ধান্দাবাজি, মানুষের ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ লুটপাট, ব্যাংক থেকে অর্থ লুটপাট, এমন কোনো কর্মকাণ্ড নাই এই উপদেষ্টারা করছেন না বা এই এনসিপি করছে না। সুতরাং তাদের বেঁচে থাকার জন্য এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা সুদূর প্রসারী বাংলাদেশের জন্য ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করবে। আমাদের উচিত এদেরকে প্রতিরোধে বেরিয়ে আসা, আমাদের উচিত এদেরকে এখনই প্রতিরোধ করা। প্রিয় দেশবাসী, আপনারা মনে করবেন না কেউ আপনাকে বাঁচিয়ে দিবে, আপনাদের ঘর আপনাদের কি রক্ষা করতে হবে। সুতরাং আশা করি আপনারা বিষয়টা বুঝবেন এবং এই সন্ত্রাসীদেরকে, এই জঙ্গিদেরকে প্রতিরোধে আপনারা সর্বশক্তি নিয়োগ করে এদেরকে উৎখাত করবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।